রবিবারের মধ্য দুপুর, গল্পে গল্পে ভরপুর দ্য ক্লাসিক পেজেস। কেও? মামা, আমি কাকে খুঁজতে এসেছো? বাড়িতে কেউ নেই। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবধান। 1861 সালের 9ই মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। প্রকৃত অর্থে রবীন্দ্রনাথের কলমেই বাংলা গল্পের জন্ম। দীর্ঘ সাহিত্য জীবনে 53টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ, 95টি ছোট গল্প রচনা করেন। প্রায় 2000 সঙ্গীত সৃষ্টি করেছেন তিনি। বাংলা গল্প জন্মলগ্ন থেকেই সাবালকত্ব অর্জন করেছিল রবীন্দ্রনাথের হাতেই। তিনি প্রায় 5 দশক সাময়িক পত্রপত্রিকার প্রয়োজনে প্রচুর গল্প লিখেছিলেন। 1941 সালের 7ই আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ ঘটে। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবধান। সম্পর্ক মিলিয়ে দেখতে গেলে বনমালী এবং হিমাংশুমালী দুজনেই মামাতো পিস্তুত ভাই। সেও অনেক হিসাব করে দেখলে তবে মেলে। কিন্তু এদের দুই পরিবার অনেক দিন থেকে প্রতিবেশী, মাঝে কেবল একটা বাগানের ব্যবধান। এই জন্য এদের সম্পর্ক অত্যন্ত কাছের না হলেও ঘনিষ্ঠতার অভাব নেই। বনমালী হিমাংশুর চেয়ে অনেক বড়। হিমাংশুর যখন দাঁত ওঠেনি এবং কথা বলতেও শেখেনি, তখন বনমালী তাকে কোলে করে এই বাগানে সকাল সন্ধ্যায় হাওয়া খাইয়েছে, খেলা করেছে, কান্না থামিয়েছে, ঘুম পাড়িয়েছে এবং শিশুর মনোরঞ্জন করার জন্য যা যা করা দরকার সবই সে করেছে। বনমালী লেখাপড়া বড় একটা কিছু করেনি, তার বাগানের শখ ছিল এবং এই দূর সম্পর্কের ছোট ভাইটি ছিল। একে খুব একটি দুর্লভ দুর্মূল্য লতার মতো বনমালী তার হৃদয়ের সমস্ত স্নেহ দিয়ে লালন পালন করছিল এবং সে যখন তার সমস্ত অন্তর্বাহিকে আচ্ছন্ন করে লতিয়ে উঠতে লাগল, তখন বনমালী নিজেকে ধন্য মনে করল। এমন সচরাচর দেখা যায় না, কিন্তু এক একটি স্বভাব আছে যে একটি ছোট খেয়াল কিংবা একটি ছোট শিশু কিংবা একটি অকৃতজ্ঞ বন্ধুর কাছে অতি সহজে নিজেকে সম্পূর্ণ বিসর্জন করে এই বিপুল পৃথিবীতে একটিমাত্র ছোট স্নেহের কারবারে জীবনের সমস্ত মূলধন সমর্পণ করে নিশ্চিন্ত থাকে। তারপরে হয়তো সামান্য উপসত্ত্বে পরম সন্তোষে জীবন কাটিয়ে দেয়, কিংবা সহসা একদিন প্রভাতে সমস্ত ঘরবাড়ি বিক্রি করে কাঙাল হয়ে পথে গিয়ে দাঁড়ায়। হিমাংশুর বয়স যখন একটু বাড়ল, তখন বয়স এবং সম্পর্কের তারতম্য সত্ত্বেও বনমালীর সঙ্গে তার যেন একটি বন্ধুত্বের বন্ধন স্থাপিত হল। দুজনের মধ্যে যেন ছোট বড় কিছু ছিল না। এরকম হবার একটু কারণও ছিল। হিমাংশু লেখাপড়া করত এবং স্বভাবতই তার জ্ঞানের স্পৃহা ছিল অত্যন্ত প্রবল। বই পেলেই পড়তে বসত। তাতে অনেক বাজে বই পড়া হয়েছিল বটে, কিন্তু যেমন করেই হোক চারদিকেই তার মনের একটি পরিণতি সাধন হয়েছিল। বনমালী বিশেষ একটু শ্রদ্ধার সঙ্গে তার কথা শুনত, তার পরামর্শ নিত, তার সঙ্গে ছোট বড় সমস্ত কথা আলোচনা করত। কোনো বিষয়েই তাকে বালক বলে অগ্রাহ্য করত না। হৃদয়ের সর্বপ্রথম স্নেহরস দিয়ে যাকে মানুষ করা গিয়েছে, বয়সকালে যদি সে বুদ্ধি, জ্ঞান এবং উন্নত স্বভাবের জন্য শ্রদ্ধার অধিকারী হয়, তবে তার মতো এমন পরম প্রিয় বস্তু পৃথিবীতে আর পাওয়া যায় না। বাগানের শখও ছিল হিমাংশুর, কিন্তু এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে প্রভেদ ছিল।
বনমালীর ছিল হৃদয়ের শখ, হিমাংশুর ছিল বুদ্ধির শখ। পৃথিবীর এই কোমল গাছপালাগুলি, এই অচেতন জীবন রাশি, যারা যত্নের কোনো লালসা রাখে না, অথচ যত্ন পেলে ঘরের ছেলেগুলির মতো বেড়ে ওঠে, যারা মানুষের শিশুর চেয়েও শিশু, তাদেরকে সযত্নে মানুষ করে তুলবার জন্য বনমালীর একটি স্বাভাবিক প্রবৃত্তি ছিল। কিন্তু হিমাংশুর গাছপালার প্রতি একটি কৌতূহল দৃষ্টি ছিল। অঙ্কুর গজিয়ে ওঠে, কিশলয় দেখা দেয়, কুঁড়ি ধরে, ফুল ফুটে ওঠে, এতে তার একান্ত মনোযোগ আকর্ষণ করত। গাছের বীজ বোনা, কলম করা, সার দেওয়া প্রভৃতি সম্বন্ধে হিমাংশুর মাথায় নানা রকমের পরামর্শের উদয় হতো এবং বনমালী অত্যন্ত আনন্দের সঙ্গে তা গ্রহণ করত। এই উদ্যানখণ্ডটুকু নিয়ে আকৃতি প্রকৃতির যত রকমের সংযোগ বিয়োগ সম্ভব তা দুজনে মিলে সাধন করত। দরজার সামনে বাগানের উপরেই এই বাঁধানো বেদির মতো ছিল। 4টে বাজলেই একটি পাতলা জামা পরে, একটি কোঁচানো চাদর কাঁধের উপর ফেলে, গুড়গুড়ি নিয়ে বনমালী সেইখানে ছায়ায় গিয়ে বসত। কোনো বন্ধু বান্ধব নেই, হাতে একখানি বই কিংবা খবরের কাগজ নেই। বসে বসে তামাক টানত এবং আর চোখে উদাসীনভাবে কখনো বা দক্ষিণে, কখনো বা বামে দৃষ্টিপাত করত। এমনি করে তার গুড়গুড়ের বাষ্পকুণ্ডলীর মতো ধীরে ধীরে অত্যন্ত লঘুভাবে উড়ে যেত, ভেঙে যেত, মিলিয়ে যেত, কোথাও কোনো চিহ্ন রাখত না। অবশেষে হিমাংশু যখন স্কুল থেকে ফিরে জল খেয়ে হাত মুখ ধুয়ে দেখা দিত, তখন তাড়াতাড়ি গুড়গুড়ির নল ফেলে বনমালী উঠে পড়ত। তখনই তার আগ্রহ দেখে বোঝা যেত এতক্ষণ ধৈর্য সহকারে সে কার প্রত্যাশায় বসেছিল। তারপরে দুজনে বাগানে বেড়াতে বেড়াতে কথা, অন্ধকার হয়ে এলে দুজনে বেঞ্চের উপর বসত। দক্ষিণের বাতাস গাছের পাতা মর্মরিত করে বয়ে যেত। কোনোদিন বা বাতাস বইত না, গাছপালাগুলি ছবির মতো স্থির দাঁড়িয়ে থাকত। মাথার উপরে আকাশ ভরা তারাগুলি জ্বলতে থাকত। হিমাংশু কথা বলত, বনমালী চুপ করে শুনত। যা বুঝত না তা তার ভালো লাগত। যে সমস্ত কথা অন্য কারো কাছে শুনলে অত্যন্ত বিরক্তিজনক লাগত, সেই কথাই হিমাংশুর মুখে বড় কৌতুকের মতো মনে হতো। এমন শ্রদ্ধাবান বয়স্ক শ্রোতা পেয়ে হিমাংশুর বক্তৃতা শক্তি, স্মৃতিশক্তি, কল্পনা শক্তির সবিশেষ পরিতৃপ্তি লাভ হতো। সে কিছু বা পড়ত বা পড়ে বলতো, কিছু বা ভেবে বলতো, কিছু বা উপস্থিত মতো তার মাথায় এসে যেত এবং অনেক সময়ে কল্পনায় জ্ঞানের অভাব ঢাকা দিয়ে নিত। অনেক ঠিক কথা বলতো, অনেক বেঠিক কথাও বলতো, কিন্তু বনমালী গম্ভীরভাবে শুনত। মাঝে মাঝে দুটো একটা কথা বলতো, হিমাংশু তার প্রতিবাদ করে যা বোঝাতো তাই বুঝত এবং তার পরদিন ছায়ায় বসে গুড়গুড়ি টানতে টানতে সে সমস্ত কথা অনেকক্ষণ ধরে বিস্ময়ের সঙ্গে চিন্তা করত। ইতিমধ্যে এক গোল বাঁধল। বনমালীদের বাগান এবং হিমাংশুদের বাড়ির মাঝখানে জল যাবার একটি নালা আছে। সেই নালার এক জায়গায় একটি পাতিনেবুর গাছ জন্মিয়েছে। সেই গাছে যখন ফল ধরে তখন বনমালীদের চাকর তা পাড়তে চেষ্টা করে এবং হিমাংশুদের চাকর তা নিবারণ করে এবং দুই পক্ষে যে গালাগালি বর্ষিত হয় তাতে যদি কিছুমাত্র বস্তু থাকত তাহলে সমস্ত নালা ভরাট হয়ে যেত। মাঝে মধ্যে বনমালীর বাপ হরচন্দ্র এবং হিমাংশুমালীর বাপ গোকুলচন্দ্রের মধ্যে সে নিয়েই ঘোর বিবাদ বেঁধে যেত। দুই পক্ষে নালার দখল নিয়ে আদালতে হাজির,
উকিল ব্যারিস্টারদের মধ্যে যতগুলি মহারথী ছিল সবাই অন্যতর পক্ষ অবলম্বন করে সুদীর্ঘ বাক যুদ্ধ আরম্ভ করল। উভয় পক্ষের যে টাকাটা খরচ হয়ে গেল, ভাদ্রের প্লাবনেও উক্ত নালা দিয়ে এত জল কখনো বয়ে যায়নি। শেষকালে হরচন্দ্রের জিত হল। প্রমাণ হয়ে গেল নালা তারই এবং পাতিনেবুতে আর কারো কোনো অধিকার নেই। আপিল হলো, কিন্তু নালা এবং পাতিনেবু হরচন্দ্রেরই রইল। যতদিন মোকদ্দমা চলছিল দুই ভাইয়ের বন্ধুত্বে কোনো ব্যাঘাত ঘটেনি। এমনকি পাছে বিবাদের ছায়া দুজনকে স্পর্শ করে এই আশঙ্কায় কাতর হয়ে বনমালী দ্বিগুণ ঘনিষ্ঠভাবে হিমাংশুকে হৃদয়ের কাছে আবদ্ধ করে রাখতে চেষ্টা করত এবং হিমাংশুও লেশমাত্র বিমুখ ভাব প্রকাশ করত না। যেদিন আদালতে হরচন্দ্রের জিত হল সেদিন বাড়িতে, বিশেষত অন্তঃপুরে পরম উল্লাস পড়ে গেল। কেবল বনমালীর চোখে ঘুম এলো না। তারপর দিন বিকেলবেলায় সে এমন ম্লান মুখে সেই বাগানের বেদিতে গিয়ে বসল যেন পৃথিবীতে আর কারো কিছু হয়নি, কেবল তারই একটা মস্ত হার হয়ে গেছে। সেদিন সময় পার হয়ে গেল, 6টা বেজে গেল, কিন্তু হিমাংশু এলো না। বনমালী একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে হিমাংশুদের বাড়ির দিকে চেয়ে দেখল। খোলা জানালার ভিতর দিয়ে দেখতে পেল আলনার উপরে হিমাংশুর স্কুলের ছাড়া কাপড় ঝুলছে। অনেকগুলি চিরপরিচিত লক্ষণ মিলিয়ে গেল। হিমাংশু বাড়িতে আছে। গুড়গুড়ির নল ফেলে দিয়ে বিষণ্ণ মুখে বেড়াতে লাগল এবং সহস্রবার সেই বাতায়নের দিকে চাইল, কিন্তু হিমাংশু বাগানে এলো না। সন্ধ্যার আলো জ্বললে বনমালী ধীরে ধীরে হিমাংশুর বাড়িতে গেল। গোকুলচন্দ্র দরজার কাছে বসে গায়ে হাওয়া লাগাচ্ছিলেন। তিনি বললেন, কেও? মামা, আমি। কাকে খুঁজতে এসেছ? বাড়িতে কেউ নেই। বনমালী আবার বাগানে ফিরে এসে চুপ করে বসল। যত রাত হতে লাগলো দেখল হিমাংশুদের বাড়ির জানলাগুলি একে একে বন্ধ হয়ে গেল। দরজার ফাঁক দিয়ে যে দীপালোক রেখা দেখা যাচ্ছিল সেটাও ধীরে ধীরে অনেকগুলি নিভে গেল। অন্ধকার রাত্রে বনমালীর মনে হল হিমাংশুদের বাড়ির সমুদয় সমস্ত দরজা তার কাছে বন্ধ হয়ে গেল। সে কেবল বাইরের অন্ধকারে একলা পড়ে রইল। আবার তার পরদিন বাগানে এসে বসল। মনে করল আজ হয়তো আসতেও পারে। যে প্রতিদিন আসত সে যে একদিনও আসবে না, এ কথা সে কিছুতেই মনে করতে পারল না। কখনো মনে করেনি এ বন্ধন কিছুতেই ছিঁড়বে, এমন নিশ্চিন্ত মনে থাকত যে জীবনের সমস্ত সুখ দুঃখ কখন সেই বন্ধনে ধরা দিয়েছে তা সে জানতেও পারেনি। আজ হঠাৎ জানল সেই বন্ধন ছিঁড়েছে, কিন্তু এক মুহূর্তে যে তাহার সর্বনাশ হয়েছে তা সে কিছুতেই বিশ্বাস করতে পারল না। প্রতিদিন যথাসময়ে বাগানে বসত, যদি হঠাৎ আসে। কিন্তু এমনি দুর্ভাগ্য, যা নিয়মক্রমে প্রতিদিন ঘটত তা একদিন ঘটল না। রবিবার দিনে ভাবল পূর্ব নিয়ম মতো আজও হিমাংশু সকালে তাদের এখানে খেতে আসবে। ঠিক যে বিশ্বাস করল তা নয়, কিন্তু তবু আশা ছাড়তে পারল না। সকাল হল, সে এলো না। তখন বনমালী বলল, তবে হয়তো খেয়ে দিয়ে আসবে। খেয়ে দেয়েও সে এলো না। বনমালী ভাবল, আজ বোধহয় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুম ভাঙলেই আসবে। ঘুম কখন ভাঙল জানি না, কিন্তু এলো না। আবার সেই সন্ধ্যা হল, রাত্রি এলো। হিমাংশুদের দ্বার একে একে রুদ্ধ হল, আলোগুলি একে একে নিভে গেল।
এমনি করে সোমবার থেকে রবিবার পর্যন্ত সপ্তাহের 7টা দিনই যখন দূরদৃষ্ট তার হাত থেকে কেড়ে নেওয়া হলো, আশাকে আশ্রয় দেবার জন্য যখন আর একটা দিনও বাকি রইল না, তখন হিমাংশুদের রুদ্ধদ্বার অট্টালিকার দিকে তার অশ্রুপূর্ণ দুটি কাতর চোখ বড় একটা মর্মভেদী অভিমানের নালিশ পাঠিয়ে দিল এবং জীবনের সমস্ত বেদনাকে একটিমাত্র মর্মভেদী অভিমানের নালিশ পাঠিয়ে দিল এবং জীবনের সমস্ত বেদনাকে একটিমাত্র আর্ত স্বরের মধ্যে সংহত করে বলল, দয়াময়। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবধান। গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।